আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার। এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য। তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ। ক্ষমতা থেকে পতনের আগেই তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। দর্শক, যে নিউজটা সামনে এসেছে, এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশের যে বর্তমান রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও। এই ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা মূল আলোচনা চলে আসি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি, আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটা একটু লম্বা হবে, আপনাকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত আশা করি কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যেই সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধা দ্বন্দ্ব এবং দ্বিমত তৈরি হয়েছে, তাদের সরকার উপদেষ্টারাও বলছে যে আমরাও একটু অস্বস্তি বোধ করছি বা তাদের কাজে বিঘ্ন করছে। স্বাভাবিকভাবেই এরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে। এখন যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন, তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে, যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা, সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই যে সচিবালয়ে যে ঘটনাটি ঘটে গেল, আমি দেখেছি ফ্লোরের যে অবস্থা, তাতে মনে হচ্ছে এখানে কোনো বিস্ফোরক থাকতে পারে। যে অবস্থা, এটা নর্মাল অগ্নিসংযোগে এরকম হয় না, পলেস্তারা উঠে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের আরো তো অস্থিরতা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহযোগিতাপূর্ণ মনোভাব, সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন। কিন্তু জাতীয় ঐক্যে আমি স্পষ্টতই কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি। অনেক রাজনৈতিক দলই মঞ্চে এক রকমের কথা বলে, ভিতরে আরেক রকমের কথা বলে। এখানে এক ধরনের কথা বলে, বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয়, ক্ষমতার ভাগ বটারা কেন্দ্রিক আলোচনা হয়, সেখানে আবার তাদের টোন আমি ভিন্ন রকম দেখি, শুনি। সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান, তাহলে আগামী বছর শেষের দিকে একটা ইলেকশন হতে পারে। তাহলে ন্যূনতম কিংবা এর চেয়ে যদি আমরা ধরি মাঝারি ধরনের সংস্কার ক্ষেত্রে আমরা কি সংস্কার মিনিমাম চাই? আমরা একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই। এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে আবার একেবারেই প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে, তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত। তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনে থেকে প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না। ডিসিএসপি, ওসি, দেখেন এখনই কোনো ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে। এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদের অবস্থানটা এটা হয়, 1.5 বছর যেতে কিংবা 1.5 বছর পরে ইলেকশন হলে তারপরে কি হবে? এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিহিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন, কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন? সেটা আমার ওই আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি করে তাদের নেতাদের সাথে দফা করে তারা প্রশাসন চালিয়েছে, সামনের পরিস্থিতি তাই হবে। প্রশাসনের উপরে যেন রাজনৈতিক দলের খবরদারি কিংবা সরকার, এটা তো একটা প্রতিষ্ঠান, সুতরাং সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে পারলো, এই ব্যবস্থা যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার। সেজন্য জনপ্রশাসনের একটা কার্যকর সংস্কার এবং প্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা। আপনারা জানেন যে সচিব হচ্ছে এখন অনেকে, যারা অবসরে চলে গিয়েছিল তাদের ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ তারা যদি ধরেন আমাদের এই আন্দোলন সংগ্রামের স্পিরিটের পক্ষের লোক হয়, তাদেরকে আমরা পদোন্নতি দিচ্ছি। রাজনৈতিক সরকারে সে কি করবে? রাজনৈতিক সরকার কি তার বিরোধী? এখন তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ হওয়া, এখন তো আমরা বিরোধী দলগুলো আছি, তাহলে এখানে একটা পক্ষ সরকার গঠন করবে,
আরো অনেকগুলো পক্ষ বিরোধী হবে, তাহলে রাজনৈতিক সরকার যদি ভেরিফিকেশন করে সে কি দেখবে যে তার মতের লোক আছে কিনা, না হলে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে না, জয়েন্ট সেক্রেটারি করা হবে না। তো এই যে আমলাতন্ত্রের খালি দোষ দিচ্ছেন, আমলাতন্ত্রকে তো করাপ্টেড কিংবা পলিউটেড তো রাজনীতিবিদ আমরা করে দিচ্ছি, ঠিক না? এই আমলাতন্ত্রের সংস্কার ছাড়া জবাবদিহিতামূলক কিংবা জনবান্ধব প্রশাসন সম্ভব নয়। নির্বাচনের প্রশ্নে 91-90 কথা ধরেন, 3 জোটের রূপরেখা ছিল, 2 দলই ক্ষমতায় ছিল, কেউ কি রেখেছিল কথা, রাখে নাই। সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারে যে নির্বাচনের সময় আমার কি ধরনের সরকার হবে, এবং এটা সংবিধানের প্রয়োজনে ইনসার্ট করা, যে সেটার একটা এই সরকারের মাধ্যমে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারি নির্বাচনকালীন সরকার বিষয়ে। এবং নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা শক্তিশালী করার বিষয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা আসছে, সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো এখন তো এই সরকারের মাধ্যমে অন্তত আমরা করতে পারি। এবং বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এখন আওয়ামী লীগের গত 16 বছরে শিক্ষা, স্বাস্থ্যের যে সংস্কৃতির যে চিত্র দেখে আমরা আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলতে হবে, যে মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তারা তৈরি করেছিল, কালচারাল একটা ন্যারেটিভ উইথ ইন্ডিয়ান হেজিমনি তারা এখানে এস্টাবলিশ করেছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি না করতে পারি, আমাদের একটা নিজস্ব বয়ান যদি তৈরি করতে না পারি, আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে, সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার। এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য। তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ, যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের রাঘব বোয়ালদের সব দুর্নীতির তথ্য জনসাধারণের সামনে উঠে আসছে। নেতৃত্বের পাশাপাশি দুর্নীতির দিকেও দলের সভাপতি শেখ হাসিনা যেন এগিয়েছিলেন সবার থেকে। অভিযোগ আছে বাংলাদেশের প্রথম পারমাণবিক প্রকল্প থেকে $5 বিলিয়ন লোপাটের। বিপুল এই অর্থ পাচারের সম্পূর্ণ তদন্ত এখনো শেষ হয়নি। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে $300 মিলিয়ন বা 3,500 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে FBI। আর এই অর্থ পাচারের জন্য মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। কেসারের শেকড় থেকে শিখরে। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির লন্ডন প্রতিনিধি। আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র আইনজীবী লিন্ডা স্যামুয়েলস FBI বিশেষ এজেন্ট লা পিভটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাঠানো হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে বিপুল অর্থ লেনদেনের বিষয়ে 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। সে সময় বিপুল সংখ্যক নথিও হস্তান্তর করা হয়। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম FBI এর নজরে প্রথমবার আসে 2014 সালে। তখনই FBI এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক লেনদেনের রিপোর্ট প্রকাশ পায়। FBI তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে জয়ের অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে প্রমাণ পেয়েছে, যেখানে জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে। মূলত এসব অ্যাকাউন্ট ব্যবহার করেই জয় নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডনের বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করেছে বলে জানা যায়। এত সব প্রতিবেদন ও তথ্য প্রমাণ পাওয়ার পর পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকার কি কি পদক্ষেপ নেয় এবং তা কতটুকু কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ। ইস্তিয়াক হোসেন,
এটিএন নিউজ। শেখ হাসিনা আর আমেরিকা ক্ষমতা থেকে পতনের আগেই তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। দর্শক, যে নিউজটা সামনে এসেছে, এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত। চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমাদের গণমাধ্যমে প্রকাশিত যে নিউজগুলো, সেখান থেকে বলা হচ্ছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সংক্ষেপে FBI, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় তারা ব্যাপক অর্থ কেলেঙ্কারি করেছেন, এমনকি অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে খোদ এবার FBI। আমরা যদি দেখি, সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টিকে নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা, এমনটাই দাবি করা হয়েছে। জানা গেছে স্পেশাল এজেন্ট লাভ প্রিভোটের সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস। তিনি দেখতে পান যে বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচার হয়েছে। গত মাসের 9 তারিখে FBI এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক, তাদের যে মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল ইউনিটের মহাপরিচালক আছেন, তাদের সাথে বৈঠক করেছিলেন। সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করার দাবি করেছে FBI এর এই প্রতিনিধি দলটি। দুদকের কর্মকর্তারা বলছে, গেল মাসের 1 তারিখে বাংলাদেশ EU ডেলিগেশন হেড অব কোঅপারেশন মাইকেল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎকার করেছিলেন। সাক্ষাতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন এবং কমিশনের পরিচালনা সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করে। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদের মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচরণের বিষয়টি উঠে আসে। বিশেষত সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য এসেছে। জ্যেষ্ঠ আইনজীবী এবং বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট বলছে, ক্যামান আইল্যান্ড ও হংকং এর শেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে $30 কোটি জমা করা হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ বিষয়ে সাংবাদিকদের বলছেন যে এই ঘটনা অনেকাংশেই সত্য, তার মানে পুরোটু সত্য না। বিষয়টা কিরকম, আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি, এই বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। তার মানে এখানে যে তথ্যটা আসছে, কোথাও না কোথাও এখনো কিছু এভিডেন্সগত অথবা আরো অন্যান্য কিছু ঘাটতি রয়েছে। এদিকে আপনার যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। আর এজন্য আপনার এই অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা এবং বেজার আওতাধীন 9টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পেও অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয়, তারপর হচ্ছেন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ, আরো অন্যান্যদের বিরুদ্ধে ওটা $700 কোটি আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করা হয়েছে। অভিযোগ আছে শুধুমাত্র রূপপুর পারমাণবিক, এটা নিয়ে আবার পুতিন তার বক্তব্য দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে FBI এর এই রিপোর্টটা আমি আসলে জানি না যে তাদের ওয়েবসাইটে আছে কিনা বা তারা এটাকে কিভাবে আসলে সরকারের কাছে হস্তান্তর করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ নিয়ে কোনো বক্তব্য সরাসরি দিয়েছে কিনা, হয়তো আমরা আগামী 24 ঘন্টার মধ্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হব, আরো অধিকতর তদন্ত রিপোর্ট সামনে আসবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের জায়গা থেকে প্রতিবাদ করেছে যে এগুলা ভুয়া মিথ্যা তথ্য। সরকার তাদের প্রেসকে ব্যবহার করে, গণমাধ্যমকে ব্যবহার করে আওয়ামী পরিবারের বিরুদ্ধে বা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু আমাদের গণমাধ্যমগুলোতে এটা দাবি করা হয়েছে যে FBI আপনার সত্য। আপনারা একটু দয়া করে বসেন। আচ্ছা, আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বুঝা যাবে না। একটু বসেন, সবাই দয়া করে বসেন। সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না। প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি 60 জন যোগাযোগ করেছেন। এটা আমরা আরো সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখবো ওনাদের সাথে। আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন, আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব
মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিস আছে, আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে নাকি এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে নাকি চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। এবং আমরা সবসময় মনে করি, এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ, ওনারা হচ্ছে আমাদের ভিআইপি। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। একটু একটু অগ্রগতি হচ্ছে। আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও অনেক কাজ বাকি আছে, সময় লাগবে। আর আপনারা যে ইয়েতে, আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম, ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে উনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হোক, এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত, সে চাকরি থাকতে পারে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিছেন? আপনি চিঠি দিছেন না? আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন? আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন? দিয়েছেন? কবে করেছেন? না রাখবেন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। আপনারা প্রবাসী, আপনারা শোনেন না, আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে, শোনেন একটা জিনিস শোনেন, আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব হয়। দাঁড়ান, আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের, মানে আমরা তো দুইজনই বিচার চাই, দুই পক্ষে। আমাদের কাছে একটা চিঠি আসছে, আর একটা চিঠি দেন। আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করবো ব্যক্তিগতভাবে। ঠিক আছে? ভালো থাকবেন। আরেকটা কথা শুনে, আচ্ছা আমি আপনাদের কথা তো আমি শুনছি, আপনাদের আমি দেখবো আপনারা দিলেন তো, আমি দেখবো। আপনারা তাকে অ্যারেস্ট করেন, পুরো তথ্য পেয়ে যাবেন। আর একটা কথা বলি স্যার, সে আমাদেরকে বলছে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে না, তারা বলছে যে আমরা আরো কোনটি রাষ্ট্রের বিরুদ্ধে করছি, তার জন্য আমাকে তাদের করতে হবে স্যার।
আমরা আমার মনে হয় আমরা একটু অনুরোধ করছি, আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে শান্ত হন। আপনারা দয়া করে একটু বসেন। আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথা শোনা যাবে না। একটু দয়া করে বসেন। আচ্ছা, আমরা তো আপনাদেরকে বলেছি, আপনারা একটু দয়া করে বসেন। আপনারা বসেন, একটু দয়া করে বসেন। একটু সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না। আপনারা একটু দয়া করে বসেন। আচ্ছা, আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বোঝা যাবে না। একটু বসেন, সবাই দয়া করে বসেন। সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না। আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান, অবশ্যই আমরা দেখব। আপনারা একটু দয়া করে বসেন। আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব। স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখব। কিন্তু আপনারা দয়া করে একটু বসেন। আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা কারোর কথাই শুনতে পাচ্ছি না। দয়া করে একটু বসেন। আপনারা একটু শান্ত হয়ে বসেন। একটু বসেন, একটু শান্ত হয়ে বসেন। আপনাদের যে অভিযোগ আছে সেটা অলরেডি উপদেষ্টা মহোদয় বলেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার। এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য। তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ, যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের রাঘব বোয়ালদের সব দুর্নীতির তথ্য জনসাধারণের সামনে উঠে আসছে। নেতৃত্বের পাশাপাশি দুর্নীতির দিকেও দলের সভাপতি শেখ হাসিনা যেন এগিয়েছিলেন সবার থেকে। অভিযোগ আছে বাংলাদেশের প্রথম পারমাণবিক প্রকল্প থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার লোপাটের। বিপুল এই অর্থ পাচারের সম্পূর্ণ তদন্ত এখনো শেষ হয়নি। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে 300 মিলিয়ন মার্কিন ডলার বা 3.5 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে FBI। আর এই অর্থ পাচারের জন্য মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। কেসারের শেকড় থেকে শিখরে। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির লন্ডন প্রতিনিধি। আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র আইনজীবী লিন্ডা স্যামুয়েলস FBI বিশেষ এজেন্ট লা পিভটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 300 মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে বিপুল অর্থ লেনদেনের বিষয়ে 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। সে সময় বিপুল সংখ্যক নথিও হস্তান্তর করা হয়। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম FBI এর নজরে প্রথমবার আসে 2014 সালে। তখনই FBI এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক লেনদেনের রিপোর্ট প্রকাশ পায়। FBI তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে জয়ের অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে প্রমাণ পেয়েছে, যেখানে জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে। মূলত এসব অ্যাকাউন্ট ব্যবহার করেই জয় নিউ ইয়র্ক, ওয়াশিংটন DC এবং লন্ডনের বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করেছে বলে জানা যায়। এত সব প্রতিবেদন ও তথ্য প্রমাণ পাওয়ার পর পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকার কি কি পদক্ষেপ নেয় এবং তা কতটুকু কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ। ইস্তিয়াক হোসেন, ATN নিউজ। একদিকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অনেক খুশি,
অ্যাটর্নি জেনারেল বলছেন যে খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বেসিক্যালি যেটা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু আইন তৈরি করা হয়েছিল, যে আইনগুলো বেসিক্যালি বিএনপির জন্যই করা হয়েছিল বা জামাতের জন্য করা হয়েছিল। এখন আজকে দেখেন একই আইন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকারের উপরে কিন্তু পড়া শুরু হয়ে গেছে। আর আজকে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি যেই বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, সমস্যা নাই, কিন্তু শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মীরা, মানে আমরা যদি ধরি আওয়ামী লীগের আমরা যেই মানে প্রাণ শক্তি যাদেরকে দেখছি এদের মধ্যে 90% মানুষ নাই হয়ে যাবে, তাহলে বাকি অংশ যে 10% থাকবে এই আওয়ামী লীগকে নির্বাচন করে জিতবে বা শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ বা তিনি বিহীন আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা, আর গেলেও এরা টিকবে কিনা, অথবা হইতে পারে ওই যে তৃণমূল বিএনপি এরকম অনেক দলটল তৈরি হয়েছিল না আওয়ামী লীগ সরকারের সময়, বিএনপির ওই যে শাহজাহান ওমরের মতন অনেক এলডিপি অনেকগুলো আসছিল, আমি জানি না যে অনেকগুলো দল ভাঙা, তো এরকম হয়তো আমরা দেখতে পারি ভবিষ্যতে আওয়ামী লীগের মধ্যেও দল তৈরি হয়ে যাবে নির্বাচনে যাওয়ার জন্য। কেন এতগুলা কথা বলা হচ্ছে? যদি জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা দণ্ডিত হন তাহলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করবে আপনার এই আদালত। আর এই তথ্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা যদি দেখি আপনার তিনি বলছেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত আর কোনো বাধা নেই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর আওয়ামী লীগ ছাড়াও যে নির্বাচন হইতে পারে, যে কোনো একটা সরকার বৈধতা নিতে পারে, আওয়ামী লীগ সরকার কিন্তু সেটাকে সর্বশেষ নির্বাচনে দেখিয়েছেন, এর আগেও দেখিয়েছেন বিএনপির সময়, কারণ সর্বশেষ দামি নির্বাচন হয়েছে। এখন যদি সরকার মনে করে যেরকম দামি তো লাগবেই না, জামাত আছে, বিএনপি আছে, তারপর ভিপিনুরও বলতেছে 300 আসন দেবে, ছাত্রদের রাজনৈতিক দল আছে, ছাত্ররা বলতেছে আগামীতে 2টা রাজনৈতিক দল আসবে, এখানে অনেকগুলো দল নির্বাচনে আসতে পারে। তো আওয়ামী লীগ যদি না আসে, আওয়ামী লীগকে ছাড়াই কিন্তু নির্বাচন হয়ে যাবে, যেমনটা অতীতে হয়েছে। ও যে বললাম না, যেই নিয়মগুলো তৈরি করা হয়েছিল, যেই রাস্তাগুলো দেখানো হয়েছিল, ঠিক একই রাস্তা কোথাও না কোথাও এখন ঘুরে আবার আওয়ামী লীগের উপরেই লিগেলি অ্যাপ্লাই করার একটা সুযোগ আমরা দেখছি বা ছায়া দেখছি, যেটা আসতে যাচ্ছে। বাংলাদেশ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন শেখ হাসিনার নির্মম পরিণামের পর তার দলের পাশে কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকারকে ভুলণ্ঠিত করেছে, তারা এখন খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। আর জুলাই বিপ্লবে শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবে। এই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। এই বিপ্লবের অর্জন ও ধ্বংসের চেষ্টা চলছে। আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করেছিল 1973 সালে কুমিল্লা থেকে, ওই বহুত পুরোনো কথা আস্তে আস্তে যাই হোক, সর্বশেষ 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। আর এইসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা দেখছি এই বক্তব্যটা দিলেন কে? আসাদুজ্জামান। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে আপনার এই জুলাই আগস্টের ঘটনাগুলোর সময় সরকার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে যেই পরিমাণ মানুষের উপর গুলি চালিয়েছে, হামলা হয়েছে, তো এই যে হত্যাকাণ্ডগুলা প্রায় শেখ হাসিনা নামে 100-র কাছাকাছি মনে হয়ে যাবে না হত্যাকাণ্ড, প্লাস মাইনাস এরকম প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা এরকম মানে ডজন প্লাস মামলা, হত্যাকাণ্ড মামলার আসামি, আর অনেকগুলো মামলার আসামি। তো এখন এই বিচারিক ট্রাইব্যুনাল থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যদি দণ্ডিত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের এই মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অ্যাটর্নি জেনারেল বলছিল আওয়ামী লীগকে নির্বাচনে মানে নিষিদ্ধের পক্ষে না, তবে এখন আওয়ামী লীগের এই ক্যারেক্টার বাদ দিলে এটাকে আর আওয়ামী লীগ থাকবে? দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে, নির্বাচনে হয়তো বিএনপির মতন তখন কৌশলে আসতে পারে, আই ডোন্ট নো হোয়াট এভার কি ঘটতে যাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য এটা বড় মহা অশনির সংকেত, আর এটার একটা অ্যাডভান্টেজ তো সবাই চাইবে নিতে স্বাভাবিকভাবে। মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বরাবর মতো সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।